এখন আমি বলতে পারব না যে তিনি পরিবর্তন করতে বাধ্য হবেন কি হবেন না। কিন্তু ঘটনাচক্রে তিনি যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি, ফলে নিশ্চিতভাবে এটা মনেই করা যেতে পারে যে তার নীতি অনেকাংশে পরিবর্তন করতে হতে পারে। তিনি এই যে কথাগুলো বলা হচ্ছিল যে ভারতে কিন্তু এভাবে কখনোই আ এটা উগ্র কোনো ধর্মের ভিত্তিতে নির্বাচন সেটা মানুষ কখনোই কিন্তু মেনে নেয় না। ১০ বছরে হয়তো ঘটনা ঘটেছে কিন্তু এখন কিন্তু মানেনি। আপনি যদি দেখেন যে ধার্মিক স্থানগুলো অযোধ্যা শুধু নয়, যেখানে ভগবান রাম যুদ্ধের আগে ধ্যানে বসেছিলেন, যে চিত্রকূট কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি রাম মন্দির প্রতিষ্ঠার উপদেষ্টা, তার যে পুত্র যেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শ্রাবস্তী, সেখান থেকেও পরাস্ত হয়েছেন। পরাস্ত হয়েছেন ধর্মীয় স্থান নাসিক থেকে, পরাস্ত হয়েছেন রামেশ্বরম থেকে। ফলে ধর্মীয় স্থানে যে তিনি যে আ জয়ী হতে পারতেন, সেটা কিন্তু জয়ী হয়নি। ভারতের জনতা কিন্তু সবসময় একটা কিছুদিন হয়তো অনেক কিছু সহ্য করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত ভারতের সংবিধানে যে বর্ণিত মূল্যবোধ, সেটা কিন্তু খুব বড় হয়ে দাঁড়িয়েছে। এবং এবারের নির্বাচনে খুব সাফল্যের সঙ্গে বিরোধী জোট এবং রাহুল গান্ধী বিশেষ করে প্রতিটি সভায় ভারতের সংবিধানকে একটি বইকে উল্লেখ করে তিনি দাঁড় করিয়েছিলেন যে বিজেপি চাইছে এই সংবিধানকে পরিবর্তন করতে, আপনারা রুখে দিন। ফলে সেটা ঘটনা তার একটা প্রতিফলন ঘটেছে বলে আমার মনে হয়। নিঃসন্দেহে এটা ভবিষ্যতে তার নীতি পরিবর্তন করার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সহায়ক না হলে তার পক্ষে এখন এককভাবে দলীয় তার যে দলের আদর্শ সেটাকে সমস্ত দলের উপর চাপিয়ে দেওয়া, সেটা হয়তো সম্ভব নাও হতে পারে। আমার ধারণা অনেক বেশি প্র্যাগমেটিক এই নরেন্দ্র মোদী যেটাকে বলা হয় 3.0 মানে ৩য় নরেন্দ্র মোদী। তিনি একটা অন্য অবতারে অবতীর্ণ হতে পারেন বলে আমার মনে হয়, যেখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমস্ত সকলকে সঙ্গে নিয়ে চলা এবং এটা না হলে কিন্তু আ তার পক্ষে অসুবিধা এবং এটার ধারণা তিনি সেটা সম্যক উপলব্ধি করবেন। অত্যন্ত অনুভবী নেতা এবং তিনি ভারতের মানুষের স্নায়ুর স্পন্দন বুঝতে পারেন। ফলে আমার ধারণা তিনি নিশ্চয়ই সেক্ষেত্রে তার সরকার পরিচালনার ক্ষেত্রে এই ধরনের নীতির অনেক পরিবর্তন ঘটাবেন বলে আমি অন্তত আশা প্রকাশ করছি। জি। আ এর পাশাপাশি রাম মন্দিরের ব্যাপারটি তো প্রচুর আলোচনায় ছিল। সেই আ অযোধ্যায় বিজেপির হার হলো এবং তাকে কেন্দ্র করে তিনি নিজে মন্দির প্রতিষ্ঠার যে আয়োজন সেটি পরিচালনা করলেন। সেটার ব্যাপারে শঙ্করাচার্যের যে অবস্থান, তারা আ ৪ জন মিলেই এক ধরনের বিরোধী অবস্থানেই তো চলে গেলেন। এতে করে কি আসলে হিন্দু ধর্মেরও একটা বড় অংশের সাথে বিজেপির দূরত্ব তৈরি হয়েছে? না, এটা ঘটনা কারণ অযোধ্যা রাম মন্দির তৈরির সঙ্গে, সঙ্গে অযোধ্যা নগরীকে বিকাশের জন্য যে ধরনের উন্নয়নমূলক কাজ নেওয়া হয়েছিল, তাতে বহু সাধারণ গরিব মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোর এখন কিন্তু ভিডিও দেখা যাচ্ছে। ফলে তারা কিন্তু এই বিষয়ে তারা সকলেই হিন্দু, কেউ মুসলিম নন। ফলে তারা কিন্তু একটা ভোটে একটা প্রতিবাদ জানিয়েছেন বিজেপির বিরুদ্ধে। এটা ঘটনা। ফলে আমার মনে হয় না যে এবং ঘটনার ভোট চলাকালীন, রেজাল্ট চলাকালীন সেই সময় আমরা দেখেছিলাম যে অমিতাভ বচ্চন তিনি এই রাম মন্দির উদ্বোধনের অন্যতম একজন আমন্ত্রিত ছিলেন। তিনি খুব তির্যকভাবে একটা টুইট করেছিলেন, "জয় শ্রীরাম" মানে কোয়েশ্চেন মার্ক দিয়ে এবং যখন রেজাল্ট প্রকাশিত হচ্ছে সেই সময়। ফলে ভারতবর্ষের সমস্ত মানুষ এক ধরনের একপেশে রাজনীতিকে সবসময় হয়তো সমর্থন করেন না। আ যে ধাক্কাটা বিজেপির উত্তরপ্রদেশে ঘটেছে, এটা নিঃসন্দেহে অভাবনীয়। এই ১ম বিজেপি অনেকদিন বাদে আ ৩য় স্থানে নেমে গিয়েছে। যেখানে ইন্ডিয়া জোট আজকে কিন্তু উত্তরপ্রদেশে ১ম। যে উত্তরপ্রদেশে বলা হয় লখনউই ঠিক করে যে দিল্লির মসনদে কে বসবে। ফলে যদিও আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আ হয়তো নিশ্চিতভাবে আগামী শুক্রবার এনডিএ সমস্ত দলের একটা বৈঠক হবে। সেই বৈঠকে আবার সিদ্ধান্ত হবে। তখন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি সরকার গঠনের দাবি জানাবেন। এবং ঘটনা যে আ সেক্ষেত্রে আমার কোনো সংশয় নেই যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন। কিন্তু যে ধরনের এই ১ম ভারতে কিন্তু একটা জিনিস দেখা গেছে যে বিরোধী দল যারা কিন্তু ২য় স্থানে হয়েছেন, আপনি যদি বলেন অঙ্কের হিসেবে পরাস্ত, তারা কিন্তু উৎসব পালন করেছে।
বিরোধী দল পরাজিত হয়ে উৎসব পালন করছেন, এ ঘটনা আমরা কখনো দেখি। তার কারণ হচ্ছে তারা তাদের জয় একটাই কারণে, যে বিজেপিকে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ থেকে রুখে দিতে পেরেছে। সেটাই জয়। এই জয়ের কারণে আপনি কংগ্রেস অফিসের চিত্র যদি দেখেন, ঢোল, নাগাড়া ইত্যাদি নিয়ে বাজিয়ে বাজি ফুটিয়ে আনন্দ যে হয়েছে, অথচ কংগ্রেস দল কিন্তু ১০০ আসনও পাননি, ৯৯ পেয়েছে। জি। কিন্তু গোটা কংগ্রেস দলের সংখ্যাটা বাড়ার পেছনে এই নির্বাচনে নিঃসন্দেহে একটা কংগ্রেস দলের পুনরুত্থান, এটা ভারতবর্ষের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে বলে আমার বিশ্বাস। এবং বিশেষ করে সমস্ত কৃতিত্বটা রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে দেওয়া উচিত। তারা এই নির্বাচনের একটা স্টার হয়ে উঠেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে রাহুল গান্ধীকে লোকে প্রায় বিশ্বাসই করছিল না, কোনো রকম গুরুত্বই দিচ্ছিল না। তাকে ব্যঙ্গ করে পাপ্পু বলা হচ্ছিল। আজ তিনি কিন্তু নরেন্দ্র মোদীকে সংখ্যাগরিষ্ঠতা থেকে রুখে দিয়েছেন। জি। এবং এইটা কিন্তু একটা বড় ধরনের সাফল্য, এবং আমার ধারণা এটা কিন্তু ভারতে এই শক্তিশালী বিরোধী দল হওয়াটা, এটা নিশ্চয়ই। ভারতের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে। দুর্ভাগ্যজনকভাবে এটা অনেকে আলোচনা করছিলেন বাংলাদেশে। আমিও একমত। কিন্তু যত যাই ঘটুক, যতই মানে অনৈতিক কাণ্ড ঘটুক, বিরোধী দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। জি। তারা যে কটাই আসন পান। একদিন পাবেন। এই ধরুন, আমি যে কথাটা বারবার বলি, ভারতীয় জনতা দল ১৯৮৪ সালে ২ টি আসন পেয়েছিলেন। তারা কি নির্বাচন বয়কট করেছিলেন? নাকি সংসদ বয়কট করেছিলেন? সেইখান থেকে ৮২ থেকে ৯৪, ৯৪ থেকে ১৮২, ১৮২ থেকে আজকে নরেন্দ্র মোদী। জি। সুতরাং সংসদীয় গণতন্ত্রের প্রতি যদি আস্থা থাকে, আমি বিশ্বাস করি যে আপনি পরাস্ত হতে পারেন, আপনাকে অনৈতিকভাবে হারানো হতে পারে। কিন্তু সেটাই শেষ কথা নয়। কারণ আপনি যদি লাগাতার মানুষের সঙ্গে থাকেন, শেষ পর্যন্ত মানুষ শেষ কথা বলবে। এটা জি। পশ্চিমবাংলার আমি উল্লেখ না করে পারছি না। পশ্চিমবঙ্গের এক সাংসদ মহুয়া মৈত্র, যাকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল, তিনি বলেছেন এটা গণদেবতার জয়।